আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 23 জন নিহত। গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে নতুন করে 23 জন নিহত হয়েছে। এরই মধ্যে 6 জন ত্রাণ শিবিরে সাহায্য আনতে গিয়েছিল, তারাও নিহত হয়েছে। আজ বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, গাজায় ত্রাণ আনতে গিয়ে নিহত স্বজনরা বলছেন, আমরাই রক্তমাখা সাহায্য চাই না। দক্ষিণ গাজা নার্সের হাসপাতাল প্রাঙ্গণে ছেলের গুলিবিদ্ধ মরদেহ দেখে মাটিতে লুটিয়ে পড়েন মা সায়াদ। চিৎকার করে কাঁদতে কাঁদতে তিনি বলেন, যন্ত্রণার শোকে যেন পাথর হয়ে আছেন সায়াদ। তিনি জানিয়েছেন, 23 বছর বয়সী আহমেদ মুখ হাত পা বারবার চুমু খেয়ে বিলোপ করছিলেন তিনি। তার ছেলে আহমেদ ইহুদিবাদী ইসরায়েলের গুলিতে নিহত হয়ে গেছে। তিনি ত্রাণ আনতে গিয়েছিল দক্ষিণ গাজার হাসপাতালের সামনে, সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত। ভারত ও যুক্তরাষ্ট্রের চলতি বছর 10 বছর মেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তো ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সরাসরি সাক্ষাতে এই চুক্তি স্বাক্ষর করবেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র। এদিকে গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালককে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক নিহত হয়েছে। ওই চিকিৎসকের নাম ডাক্তার মারওয়ান সুলতান। গাজা সিটির নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি, খবর আল জাজিরার। এবং সর্বশেষ জানাবো, তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে যা বলেন সার্জিস আলম। লালমনিরহাট পাটগ্রামে পাথর ও বালি পরিবহনকারী যানবাহন থেকে প্রতিদিন চাঁদা নিচ্ছে বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে প্রতিদিন লাখ টাকার উপরে চাঁদা আদায় করছে বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করলেও বিএনপি নেতাকর্মীরা থানায় গিয়ে ঘেরাও করে তাদের সেই 2 জনকে ছাড়িয়ে নিয়ে এসেছে। এটি হচ্ছে বিএনপির অরাজকতা। এ বিষয়ে পোস্ট করেছেন সার্জিস আলম। তিনি বলেছেন, তারেক রহমান ও মির্জা ফখরুলের প্রতি আহ্বান, আপনারা সংস্কার করবেন নাকি আপনাদের চাঁদাবাজ নেতাকর্মীদেরকে থামাবেন? আপনারা দেশটাকে সংস্কার করতে দিবেন কিনা, এই প্রশ্ন রেখেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান, ইসরায়েল ও নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 23 জন নিহত। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 23 জন নিহত হয়েছে। এর মধ্যে 6 জন ত্রাণ শিবিরে সাহায্য আনতে গিয়ে নিহত হয়েছে। বার্তা সংস্থা আনাদুলুর বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে চালানো হামলায় তাদের মৃত্যু হয়। এর আগে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় পরিবারের 7 সদস্য সহ গাজার একটি হাসপাতালের পরিচালক ডক্টর মারওয়ান সুলতান নিহত হয়েছে। গাজা সিটির উত্তরাঞ্চলের হামলায় পরিবার সহ সদস্য নিহত হন তিনি। ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডক্টর মারওয়ান সুলতান দীর্ঘ সময় ধরে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনায় গাজার চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে নৃশংস অপরাধ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে অবরুদ্ধ পশ্চিম তীরে ইহুদিবাদী অবৈধ বসতি স্থাপনকারীরা জেরিকো শহরের কাছে 1 মাসে 6টি ফাঁড়ি স্থাপন করেছে। সেই সঙ্গে ইহুদিরা স্থানীয় ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন অবৈধ। এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজায় 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল।
এই অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন স্থায়ীভাবে যুদ্ধবন্ধে উভয় পক্ষের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। অন্যদিকে হামাস যুদ্ধবিরতিতে রাজি না হলে গাজাকে ধুলোয় পরিণত করার হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাক্সিওস নিউজ আউটলেট জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির আলোচনা শীঘ্রই এগিয়ে না গেলে দেশটির সেনাবাহিনী গাজায় তাদের অভিযান আরও তীব্র করবে। গাজায় ত্রাণ আনতে গিয়ে নিহত স্বজনরা বলছেন, আমরা এই রক্তমাখা সাহায্য চাই না। দক্ষিণ গাজার নাসের হাসপাতাল প্রাঙ্গণে ছেলের গুলিবিদ্ধ মরদেহ দেখে মাটিতে লুটিয়ে পড়েন আসমা সাদ। চিৎকার করে কাঁদতে থাকেন তিনি। যন্ত্রণায় আর শোকে যেন পাথর হয়ে আছেন সায়াদ। 23 বছর বয়সী আহমেদ মুখ হাত পা বারবার চুমু খেয়ে বিলোপ করছিলেন তিনি। তার অন্য 6 সন্তান ও আত্মীয়রা তাকে থামানোর চেষ্টা করলেও তিনি সবার বাধা উপেক্ষা করে ছেলের কাছে ছুটে যান। কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, আমাকে তার কাছে থাকতে দাও, দয়া করে আমাকে থাকতে দাও। আহমেদ বলেছিলেন, মা আমি মরব না। রাফার সহায়তা কেন্দ্র থেকে তোমার জন্য সহায়তা নিয়ে আসব। কিন্তু শেষ পর্যন্ত ছেলে আর সহায়তা নিয়ে ফিরে আসতে পারেনি। ছেলের অবস্থা খুবই করুণ হয়েছে। ছেলে ইহুদিবাদী ইসরায়েলের বুলেটের আঘাতে মারা গেছে, এমন বিলোপ করছিলেন মা। এ অবস্থায় সেখানে দেখা গেল কি ভয়ঙ্কর এক নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর নির্দেশে। পৃথিবীর এই নিকৃষ্ট এক স্বৈরাশাসক বেঞ্জামিন, তিনি এমন নিকৃষ্ট প্রধানমন্ত্রী যে পুরো নিরীহ গাজাবাসীকে একে একে হত্যা করছে, কিন্তু পৃথিবীর কোনো মুসলিম শাসকই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। এটি মুসলিমদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। কোনোভাবেই তারা কোনো কিছু করতে পারছে না। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের মুসলিমদের প্রতিদিনই গাজায় ত্রাণ দেওয়ার কথা বলে নিরীহ মানুষদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। এটা কোন ধরনের নরপিশাচ মার্কা কাজকর্ম যে সাধারণ নিরীহ ফিলিস্তিনিদেরকে এভাবে হত্যা করা হচ্ছে, কিন্তু তাদেরকে কোনো সহায়তা দেয়া হচ্ছে না। এটি অত্যন্ত ঘৃণার কাজ। ইহুদিবাদী ইসরায়েলিরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটি মানা যায় না। সেটি অত্যন্ত করুণ এক কাহিনী রচিত হয়েছে মধ্যপ্রাচ্যে। দেখা যাচ্ছে যে নিরীহ ফিলিস্তিনিরা খুবই অত্যাচারের মধ্যে আছে। তাদেরকে কেউ বাঁচার মতো তাদের শেষ আশাটুকু নেই, কারণ প্রতিদিনই তাদের উপর হামলা চালানো হচ্ছে। ইহুদিবাদীরা প্রতিদিনই তাদেরকে ধরে ধরে হত্যা করছে। কোনোভাবেই তারা বাঁচতে পারছে না। তারা এখন যাবে কোথায়, পালাবে কোথায়, কারণ কোনো রাষ্ট্র তাদেরকে গ্রহণ করছে না। পৃথিবীর বুকে হয়তো এর থেকে আর বড় দুর্ভোগ কিছুই হতে পারে না। প্রতিদিন নিরীহ মানুষদের যেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে, পুরো বিশ্ব এখন অবাক চোখে তাকিয়ে আছে। কেউ কোনো বিরোধিতাও করছে না, কেউ কোনো কথা বলছে না। সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত। ভারত ও যুক্তরাষ্ট্রের চলতি বছর 10 বছর মেয়াদী প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি সাক্ষাতে এই চুক্তি স্বাক্ষর করবেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদপ্তর পেন্টাগনের এক মুখপাত্র। আজ 1 জুলাই হেগসেথ ও রাজনাথ সিং টেলিফোনে কথা বলেছেন। ওই কথোপকথনের সময় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল গ্রিস ডেভাইন। এই দিন হেগসেথ ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কর্নেল ডেভাইন বলেছেন, মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে কথা বলেন। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের গুরুত্বপূর্ণ কথা তিনি তুলে ধরেন। দুই নেতা 2025 সালে ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত যৌথ বিবৃতির আলোকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তা পর্যালোচনা করেছেন। মার্কিন প্রতিরক্ষা মুখপাত্র আরও বলেছেন, আলোচনায় উল্লেখযোগ্য কয়েকটি মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ভারতের কাছে বিক্রির বিষয় এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্পে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়। তিনি আরও বলেন, দুই মন্ত্রী চলতি বছর আবার দেখা হলে পরবর্তী 10 বছরের জন্য যুক্তরাষ্ট্র ভারত প্রতিরক্ষা কাঠামোর ব্যাপারে সম্মত হয়েছে। তবে কবে এই বৈঠক হবে তার কোনো নির্দিষ্ট সময় এখনো ঠিক করা হয়নি।
তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে যা বললেন সার্জিস আলম। লালমনিরহাটের পাটগ্রামে পাথর ও বালি পরিবহনকারী যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, স্থানীয় বিএনপি নেতার নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে সব গাড়ি থেকে, এমনকি প্রশাসন অভিযানে গেলে চাঁদাবাজদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সার্জিস লিখেছেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি 500 টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হচ্ছে। নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয়। তিনি আরও লিখেছেন, আজকে পাটগ্রাম উপজেলা ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে 2 জনকে ধরে এনে শাস্তি হিসেবে 1 মাসে জেল দিয়েছে। পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী এসে থানা ঘেরাও করে ভাঙচুর এবং ওই চাঁদাবাজকে ছিনে নিয়ে যায়। সে পুলিশ সুপার পরবর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানার বিএনপি নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে। এভাবে বিএনপি নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে, তাহলে দেশ সংস্কার হবে কিভাবে? স্থানীয় লোকজন বলছে, সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদদে হচ্ছে এসব কাহিনী। তিনি আরো বলেছেন, আগে স্থানীয় পর্যায়ে মূল সংগঠনগুলোর নেতাদেরকে কন্ট্রোল করতে হবে, তারপর দেশ সংস্কার। প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করা তো দূরের কথা, জিম্মি করে যে অপকর্ম করা হলো বিএনপি থেকে তার ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষায়। এনসিপির এই নেতা আরও বলেছেন, আমরা বিএনপির কথা কিংবা দফা দেখতে চাই না, অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই, সেটা নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হলেও।